আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বর্তমান বাংলাদেশে ডিএনএর কোনো প্রকার প্রয়োজনীয়তা রয়েছে কিনা এবং তারা গ্রামীণ জনপদে গ্রামের সাধারণ মানুষদের সাথে কিভাবে প্রতারণা করে তাদেরকে ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আজকে আমি এই বিষয়গুলো প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে ডিএমএফদের সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নিই। এই ডিএমএফ আসলে কারা? এই ডিএমএফ হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা ম্যাটস থেকে 4 বছর মেয়াদী চিকিৎসাবিদ্যার উপর প্রাথমিক চিকিৎসাবিদ্যার উপর সংক্ষিপ্ত একটি কোর্স করে তারপর 6 মাস তারা সদর হসপিটাল এবং উপজেলা হসপিটালে একটা ইন্টার্নশিপ ট্রেনিং করে এবং তারা তারপর ডাক্তারদের সহকারী বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হয়ে থাকে। এটাই হলো তাদের মূল কাজ, যে তারা ডাক্তারদেরকে চিকিৎসার কাজে সহযোগিতা করবে এবং মানুষদেরকে প্রাথমিক কিছু চিকিৎসা দেবে। এটাই হলো তাদের মূল কাজ। এবার আমি আমার মূল বক্তব্যে ফিরে যাই। বর্তমানে বাংলাদেশে ডিএনএর কোনো প্রকার প্রয়োজনীয়তা রয়েছে কিনা? আমার উত্তর হলো বর্তমানে বাংলাদেশে ডিএনএর আসলে কোনো প্রকার প্রয়োজনীয়তা নেই। তার কারণ হলো বর্তমানে আমাদের দেশে রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার রয়েছে প্রায় 1,40,000 এবং রেজিস্টার্ড বিডিএস ডক্টর রয়েছে প্রায় 15,000। সুতরাং আমাদের দেশে যে 18-20 কোটি জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার জন্য এই 1.5 লক্ষ ডাক্তার মোটামুটি যথেষ্ট যাদের চিকিৎসা সেবা দিয়ে যাওয়ার জন্য। এখন আমি আসি যে এই ডিএনএমদেরকে কেন সৃষ্টি করা হয়েছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য গ্রাজুয়েট চিকিৎসক মানে এমবিবিএস পাস চিকিৎসকদের সংখ্যা খুবই অপ্রতুল ছিল এবং এমবিবিএস পাস ডক্টর তৈরি হতে মোটামুটি 6 বছরের মতো সময় লাগে। কিন্তু এই বিপুল জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য তখন আমাদের বিপুল সংখ্যক ডাক্তার দরকার ছিল। তার জন্য অল্প সময়ে চিকিৎসার জন্য তৈরি করার জন্য এই ডিএমএফদেরকে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুমোদন দেয়। কিন্তু বর্তমানে আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে আমাদের প্রায় 1.5 লক্ষ রেজিস্টার্ড এমবিবিএস এবং বিডিএস ডক্টর রয়েছে। সুতরাং বর্তমানে বাংলাদেশে এই ডিএমএফদের কোনো প্রকার প্রয়োজনীয়তা নেই, কারণ বর্তমানে প্রত্যেক উপজেলাতে উপজেলা হসপিটাল রয়েছে এবং প্রত্যেক উপজেলাতে মোটামুটি এমবিবিএস ডাক্তার রয়েছে। এখন আমরা যদি সরকার যদি এই উপজেলাগুলোতে শূন্য পদে প্রয়োজনীয় সংখ্যক এমবিবিএস ডাক্তার নিয়োগ দেয়, তাহলে কোনো উপজেলাতে ডাক্তারের কোনো প্রকার ক্রাইসিস থাকবে না এবং প্রত্যেক জনগণ বা প্রত্যেকটি মানুষ সুচিকিৎসা পাবে ওই গ্রাজুয়েট এমবিবিএস ডাক্তার দ্বারা। এবার আমি আরেকটি বিষয়ে আলোকপাত করবো। সেই বিষয়টি হলো এই ডিএমএফরা গ্রামে গঞ্জে কিভাবে নামের পাশে অবৈধভাবে ডাক্তার লিখে অপচিকিৎসা দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং মানুষকে অপূরণীয় ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। এই ডিএমএফদের বিষয়ে অভিযোগ অনেক আমাদের কাছে প্রতিনিয়ত আমরা পাই। অনেক পেশেন্ট কি করে যে যেহেতু গ্রামের সাধারণ মানুষ তারা না বুঝে তাদের কাছে গেলেও তারা নামের পাশে ডাক্তার লিখে, কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তারা নামের পাশে কোনো প্রকার ডাক্তার লিখতে পারে না। যেহেতু তারা নামের পাশে ডাক্তার লিখে, তার কারণে মানুষ তাদেরকে ডাক্তার মনে করে তারা অসুস্থ হলে তার কাছে চিকিৎসা জন্য যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় তার প্রতারণার শিকার হয়, ভুল চিকিৎসা বা অপচিকিৎসার শিকার হয় এবং অপচিকিৎসার শিকার হয়ে এই রোগীগুলো তখন এমবিবিএস ডাক্তারদের কাছে রেফার হয়ে আসে। তখন তারা প্রকৃত ঘটনাটা আসলে জানতে পারে, কিন্তু তখন যা ক্ষতি হওয়ার দরকার সেই ক্ষতিটুকু আসলে হয়ে যায়। এবার আমি তাদের উপকর্মের বিষয়টা আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। যেমন আমাদের গ্রামে গঞ্জে বা প্রায় প্রত্যেক ফ্যামিলিতেই আপনি দাঁত রোগ দেখতে পাবেন। এই দাঁত রোগের জন্য মেনলি আমরা চিকিৎসকরা সুনির্দিষ্ট কয়েকটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ এবং ক্রিম দিয়ে থাকে। এগুলো দিয়ে এবং নিয়মকানুন মেনে চলে সাধারণত এই রোগটা ভালো যায়। কিন্তু এই ডিএমএফরা কি করে? এই ডিএমএফরা এই দাঁত রোগে ভয়ঙ্কর রকমের ওষুধ দিয়ে থাকে। যেমন ধরেন যে স্টেরয়েড, যেটা এই দাঁত রোগে টোটালি নিষিদ্ধ, মানে আপনি হারাম বলতে পারেন, কারণ এই স্টেরয়েডটা দাঁত রোগকে আরো বেশি বাড়িয়ে দেয় এবং এই দাঁত রোগে তারা বুড়িকোনা নামক অ্যান্টিফাঙ্গাল দিতেও আমি দেখেছি। এই বুড়িকোনা হলো দাঁত রোগের সর্বশেষ অস্ত্র বলা যায়। যে যদি আপনার সব রকমের অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্ট হয়ে যায়, মানে আপনার শরীরে কোনো প্রকার অ্যান্টিফাঙ্গাল কাজ করতেছে না, তখন সর্বশেষ অস্ত্র হিসেবে এই ওষুধটা আমরা দিয়ে থাকি। তাও খুব কম সংখ্যক চিকিৎসকই এই ওষুধটি দিয়ে থাকে, কারণ এটির সাইড ইফেক্ট অনেক। এবং তারা যেটা করে, আপনি যে কোনো রোগ নিয়ে তাদের কাছে যাবেন, তারা আপনাকে অ্যান্টিবায়োটিক দেবে। এই দাঁত রোগে নর্মালি অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে না যদি না কোনো প্রকার ইনফেকশন থাকে, কিন্তু তারা কি করে এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে এবং বড়িকোনা জল দেয় এবং স্টেরয়েড দেয়, যেগুলো এই দাঁত রোগের জন্য টোটালি নিষিদ্ধ এবং তাদের আওতার বাইরে তাদের জন্য সুনির্দিষ্ট 73টি ওষুধ রয়েছে। এগুলোর বাইরে তারা কোনো প্রকার ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না, কিন্তু তারা প্রতিনিয়ত এগুলোর বাইরে সমস্ত ওষুধ প্রেসক্রাইব করে, যেগুলো তারা কোনোদিন পড়াশোনা করে নাই এবং যে ওষুধগুলোর সম্পর্কে তারা অবগত নয়, যে ওষুধগুলোর সাইড ইফেক্ট সম্পর্কে তারা জানে না। এবং আপনি যদি তাদের একটা প্রেসক্রিপশন দেখেন, তাদের প্রেসক্রিপশনে দেখবেন বিপুল পরিমাণ ভুলে ভরা, মানে কোনো একটা কমপ্লিট প্রেসক্রিপশন আপনি দেখতে পারবেন না। এবং তারা কি করে, এই পাইলস নিয়ে গেল, মানে পায়ুপথে রক্ত যায় পায়খানার পর, এই রোগীদেরকে তারা ডাবল ট্রিপল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে। একজন অ্যাক্সিডেন্ট করার পর একটু চামড়া ছেড়ে গেল, এই রোগীকে তারা লিনেজোলিড নামক ভয়ঙ্কর অ্যান্টিবায়োটিক দিয়ে। শুধু তাই নয়, এই রোগীদেরকে তারা 2টা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, যেটা টোটালি আপনাদের অপ্রয়োজনীয়। এবং এই পাইলসের রোগীকে আমি একটা প্রেসক্রিপশনে দেখলাম, সে ডেফলন নামের একটা ওষুধ দিয়েছে এবং
পাইলস নীল নামক একটা ওষুধ দিচ্ছে, যে দুইটার কম্পোজিশন আসলে সেম। তাহলে কি হলো, সে না বুঝে একটা রোগীকে একই ধরনের ওষুধ দুইবার দিচ্ছে, তখন আসলে কি হলো, সেই রোগীটা এই ওষুধগুলো কি হলো, ডাবল ওষুধ পেয়ে গেলো। যার আরেকটা কথায় আসি, যার আপনার ক্যালসিয়ামের দরকার নেই তাকেও ক্যালসিয়াম দিচ্ছে, যার আয়রনের দরকার নেই তাকে আয়রন দিচ্ছে, অ্যাজমা রোগীকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। অ্যাজমা রোগীর জন্য আসলে অ্যান্টিবায়োটিকের কোনো প্রকার দরকার নেই। এখন দেখেন, আপনার ক্যালসিয়ামের দরকার নেই, কিন্তু আমি যদি আপনাকে ক্যালসিয়াম দিই, এই দিন আপনার যে ক্যালসিয়াম দিতে গেলে কী হবে, আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পাবে, এবং ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পেলে কী হবে, আপনার রক্তনালীতে ক্যালসিয়াম জমা হবে, জমা হয়ে আপনার রক্তনালী ব্লক হয়ে যাবে, তখন আপনার যেটা হবে হার্ট অ্যাটাক সহ নানান ধরনের রোগ হবে, এবং ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পেয়ে আপনার শরীরে কী হবে, পাথর সৃষ্টি হবে। কারণ যত্রতত্র রোগীদেরকে গ্যাসের ওষুধ দিচ্ছে, এক্ষেত্রে আসলে কী হবে, আপনার পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা কমে যাবে, তখন সেটা হবে যে আপনার পাকস্থলী ফুটো হয়ে যেতে পারে, আপনার রক্ত শোনাতে হবে, আপনার অস্টিওপোরোসিস হবে, মানে হচ্ছে কি হাড্ডি ক্ষয় হয়ে যাবে, এই ধরনের রোগগুলো হবে। এবং তারা প্রতিনিয়ত এই ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে গ্রামের সাধারণ বাংলাদেশে। এবং তারা আরও কী করতেছে, মন্টেলোকাস নামক একটা ওষুধ রয়েছে, যে ওষুধে তারা যত্রতত্র সবাইকে, বৃদ্ধ, জোয়ান, শিশু সহ সবাইকে তারা গণহারে, মানে কাশি নিয়ে গেলে তারা এই ওষুধটি দিচ্ছে। কিন্তু এই ওষুধটি যত্রতত্র ব্যবহার করার অনেক ক্ষতিকর দিক রয়েছে, যেটা মানুষের জন্য মৃত্যুর কারণ হতে পারে। এবং তারা সামান্য ব্যথার জন্য অসামান্য বা খুব পাওয়ারফুল ব্যথানাশক ওষুধ দিচ্ছে। এতে কি হচ্ছে, এটা যেটা হচ্ছে কিডনির ক্ষতি হচ্ছে। এবং তারা যেহেতু সব ধরনের রোগে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড দিচ্ছে, অ্যান্টিফাঙ্গাল দিচ্ছে, এটা কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার ফলে যেটা হচ্ছে, আপনার শরীরে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক আর কাজ করতেছে না, কোনো প্রকার অ্যান্টিফাঙ্গাল আপনার শরীরে কাজ করতেছে না। সে আরও যেসব অপকর্ম করে তার মধ্যে হলো, একটা দাঁত রোগের রোগীকে সে ডিএমএআরডি মেথোট্রেক্সেট নামক ভয়ঙ্কর ওষুধ তারা প্রেসার করে, যেটা কোনো এমবিবিএস ডক্টর কখনোই দাঁত রোগে মেথোট্রেক্সেট নামক এই ভয়ঙ্কর ওষুধ দেয় না। যেটা আপনি বলতে পারেন যে এই রোগে এই ওষুধ দেওয়া হারাম, নিষিদ্ধ, মহাপাপ আপনি বলতে পারেন। তারা এইভাবে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। তার সোরিয়াসিস নামক একটা রোগ, আমাদের এই সোরিয়াসিস রোগে অ্যান্টিফাঙ্গাল দিচ্ছে। কোথায় সোরিয়াসিস আর কোথায় অ্যান্টিফাঙ্গাল, দুটো টোটালি আপনার আকাশ পাতাল ব্যবধান। এই হলো তাদের অপকর্মের ফিলিস্তে। আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে তাদের এই অপকর্মের ফিলিস্তে প্রেসক্রিপশনের ছবিগুলো তুলে দেবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে আমি একটি কথা বলে রাখি, সবসময় মনে রাখবেন, এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত বাংলাদেশে কেউ বৈধ ডাক্তার না, এবং কেউ নামের পাশে ডাক্তার লিখতে পারবে না। সুতরাং আপনি যখন ডাক্তার দেখাবেন, অবশ্যই প্রেসক্রিপশনে দেখে নেবেন এবং নিজে যাচাই করে নেবেন তার এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি রয়েছে কিনা। ধন্যবাদ।